চলো ঝুমুর, আমাদের জন্য তুমি আর পুতুল যে কষ্ট করেছো তার ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো না। তাই এখন আমার ছোট্ট অনুরোধ, সব কথা থাক, এখন কি করতে হবে, কোথায় যেতে হবে, শুধু এই কথাটুকুই খুলে বলো কাকিমা। আসলে চন্দনা যে বাড়ি যাবে বলে কোথায় গেল, তা চন্দনা, তার সব খবর আমরা শুনেছি। ঠিক আছে, আমি এখনই তার সন্ধানে যাই। ঝুমুর দি, কি রে পুতুল, কি হয়েছে? এভাবে হাঁপাতে হাঁপাতে ছুটে এলি যে? তুমি শিগগির ছুটে এসো, নইলে আবার একটা বিরাট অঘটন ঘটে যাবে। তার মানে? মানে চন্দনা দি। চন্দনা কই, কোথায় সে? এতক্ষণে হয়তো ছুটে পালিয়ে গেল, আর হয়তো তার খোঁজ মিলবে না। পুতুল! কাকিমা, চন্দনা দিয়ে আত্মহত্যা করবে বলে ওই রেল লাইনের ধারে দাঁড়িয়েছিল। আমি আর ওপাড়ার তিতলি দেখতে পেয়ে যেই তার দিকে ধাওয়া করেছি, অমনি সে বিদ্যুৎ বেগে বস্তির দিকে ছুটে পালাচ্ছে। কোথায় পালাবে সে? আমি যাচ্ছি ওই বস্তির দিকে, যেভাবেই হোক তাকে ধরে আনো। পুতুল, তুমিও যাও ঝুমুরের সঙ্গে, একা সে কিছুতেই চন্দনাকে ধরে আনতে পারবে না। ঠিক আছে কাকিমা, এই যে আমি যাচ্ছি। শোনো পুতুল, তোমরা যদি তাকে ধরতে পারো তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে কাকিমা, তাকে তোমার কাছেই নিয়ে আসবো। এই সংসারে বেঁচে থাকতে হলে কত বাধা, কত বিপত্তি, কত নিন্দা, কত সমালোচনা, কতই না সমস্যার মুখোমুখি হতে হয়। তাই বলে মানুষ যে কেন আত্মহত্যা করে তা ভেবে পাই না। আত্মহত্যা যে মহাপাপ। ওরে আমার পাগলি মেয়ে চন্দনা, তুমি ভুল করিস রে। আমি যে তোর হতভাগিনী মা। দূর থেকে আমার কথা শোন, তুই ফিরে আয় চন্দনা, তুই ফিরে আয়। জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। ছলো ছলো আখি মোর জল ভরা লিখে যেন ছাওয়া। জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। পদধ্বনি শুনে তার আমি বারে বারে, পদধ্বনি শুনে তার আমি বারে বারে ছুটে যাই তারে। ফুল ভেঙে যায় আমার হৃদয়ে, শুধু খেলা করে খাওয়া। ছলো ছলো আখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া। জানি না ফুরাবে কবে এই পথ ছাওয়া। আকাশে উঠেছে ঝড়, কাল থেকে শুনি তার ভাষা। কবে কি রেখেছি আমি পালচরি বাসা, পালচরি বাসা। বুঝি নিভে যায় মন নাই মানে,
পথ যায় জানি না ঘুরাবে তবু এই পথ যায় মেরে ভৈরবী, ডিসেম্বর তো শেষ হতে গেল। রেজাল্টের খবর কি? খবর আর কি, হয়তো এই সপ্তাহে। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ তাই। আচ্ছা, চন্দনার খবর কিছু বলতে পারিস? নিরুদ্দেশ। নিরুদ্দেশ? হ্যাঁ, আজ প্রায় 1 মাস হতে চলল, তার কোনো খোঁজ নেই। মনে হয় এই তল্লাটে এলে একেবারেই হবে। সে কি রে? হ্যাঁ রে হ্যাঁ, শ্যামলী বাবলি সবাই তো এই কথা বলছে। তোর কি মনে হয় ভৈরবী? আমার আবার কি মনে হয়? মনে হয় কোথাও জলে দিয়ে মরেছে, না হলে কোনো ছেলে তাকে কিডন্যাপ করে পালিয়েছে। দূর, তোর কথার কোনো মানে হয়? কেন, কি এমন খারাপ কথা বললাম শুনি? তাছাড়া তোর কি মনে হয় জয়ন্তী? আমার মনে হয় সে কোথাও গিয়ে জলে ডুব দিয়েও করেনি, আর কোনো ছেলে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়নি। তবে সে হয়তো দস্যুরানী ফুলনের মতো কোনো ডাকাতের ডেরায় গিয়ে ফিরেছে। ডাকাতের ডেরায়? বলি, চমকে হলি যে? কি বিশ্বাস হচ্ছে না? জানি আজকাল চন্দনার মতো কত মেয়েরা অন্ধকার জগতে নাম লিখিয়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। সত্যি? হ্যাঁ রে, ওই কুখ্যাত মেয়েরা আজ পুরুষ মস্তানদের মতো পকেট কেটে ছিনতাই করে মুঞ্জখন করে তাক লাগিয়ে দিচ্ছে। এমনকি তারা দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করতেও পেছপা হচ্ছে না। তোর কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না জয়ন্তী। তোর বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। তবে আমার মন বলছে চন্দ্রা নিশ্চয় কোনো বাজে কাজে ফিরেছে। ভিড় যে যা পারে করে মরে, অত সব খবর না রাখাই ভালো। কারো হাতে বাজে না থাকাই উচিত। এখন শুধু আমার চিন্তা হচ্ছে কি আমরা ফার্স্ট আর সেকেন্ড হতে পারবো কি? দূর ছাই, আমরা যদি ফার্স্ট আর সেকেন্ড না হতে পারি তাহলে তুই কি করবি ভৈরবী? কি আর করবো, পড়াশোনা ছেড়ে যে বাংলা স্টার জলসা সিরিয়ালের নায়িকা হব। আর তুই? আমি? আমার কথা আর বলিস কেন? আমার বাপ ঠাকুরদা সবাই রাজনীতি করে, আমিও চুটিয়ে রাজনীতি করব। ঠিক বলেছিস, তো রাজনীতিতে জমবে বেশ। এখন তো নারী পুরুষ সমান সমান। আচ্ছা ভৈরবী, আমরা যদি এবার ফার্স্ট আর সেকেন্ড হতে পারি তাহলে তাহলে তোকে মন শান্তি করে দিল্লির লাড্ডু খাওয়াবো, আর আমি তোকে পেট ভর্তি করে খাওয়াবো কলকাতার রসগোল্লা। হ্যাঁ, তোমাদের আর দিল্লির লাড্ডু আর কলকাতার রসগোল্লা খেতে হবে না। আগে থেকেই তোমরা গোল্লা খেয়ে বসে আছো। তার মানে আমরা ভেরি গুড রেজাল্ট করেছি, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড হয়েছি। কি আনন্দ, কি আনন্দ! না, আনন্দ নয়, একেবারে নিরানন্দ। হোয়াট? ইয়েস, গতকাল তোমাদের রেজাল্ট হয়েছে। তোমরা দুজনেই ফেল করেছো। মাধুরী হয়েছে ফার্স্ট। তবে চন্দনা যদি পরীক্ষায় বসতো, চন্দনাই ফার্স্ট হতো। কি বললেন? হ্যাঁ, তোমরা না বুঝে শুনে উত্তর দিয়েছো। কোনো বিষয় তোমরা পাস করতে পারোনি। এবছর তোমাদের একই ক্লাসেই থাকতে হবে। না হে দিদিমণি, আপনি ইচ্ছে করে আমাদের পাস করতে দেন। হ্যাঁ হ্যাঁ, আমারও সেই একই কথা। আমরা এত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে পরীক্ষা দিলাম, অথচ আমরা লাস্টে গাড্ডা পেলাম। শোনো, তোমরা অসৎ উপায়ে পরীক্ষা দিতে গিয়ে তার ফল তোমরা হাতে হাতেই পেয়েছো। টুকরি খাই করা কি অসৎ উপায়? নয়তো কি? যারা দিন রাত কঠিন পরিশ্রম করে পড়াশোনা করে, যারা সৎ উপায়ে পরীক্ষা দেয়, যারা স্কুলের নিয়ম কানুন মেনে চলে, যারা শিক্ষক শিক্ষিকাদের উপদেশ মেনে চলে, তারা শুধু আজ নয়, চিরকালই ভালো রেজাল্ট করে। আপনার লেকচার বন্ধ করুন দিদিমণি, আমরা এখনই কাজ জানিয়ে দিচ্ছি।
স্কুলে পড়াশোনা করবো না। কি রে ভৈরবী, তোর কি মত? আমারও একই কথা। আপনি চন্দনার মতো টিসি দিন, আমরা সব সম্পর্ক থেকে চলে যাই। হ্যাঁ, তোমাদের মতো ছাত্রীকে টিসি দিতে আমার কোনো কুণ্ঠা নেই জয়ন্তী। 1000 জন ছাত্রীর মধ্যে এমন 2-1 জন অবাধ্য ছাত্রীকে টিসি দিলে আমার স্কুল অচল হয়ে যাবে না, বরং আমার স্কুলের গৌরব বৃদ্ধি পাবে। আর তোমাদের মতন ছাত্রীকে রেখে এই স্কুলের কোনো সুনাম নেই। সত্যি, চন্দনাকে আমি পরীক্ষায় বসতে না দিয়ে মারাত্মক ভুল করেছি। রাগের মাথায় তাকে টিসি দেওয়া আমার উচিত হয়নি। চন্দনা আজ নিরুদ্দেশ, তার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। চন্দনাকে আপনি এখনো ভুলতে পারছেন না দেখছি। হ্যাঁ জয়ন্তী, আমি তার কথা কিছুতেই ভুলতে পারছি না। কি জানো, তোমাদের কথা মুহূর্তে ভুলে যেতে পারি, কিন্তু তার কথা এত সহজে ভোলা সম্ভব নয়। ছি ছি, লাইফটা আমাদের একেবারে ফেল হয়ে গেল রে ভৈরবী। বাপের জন্মে অমন বাজে স্কুল আর দেখিনি। বিশ্বাস কর, আমার পড়া দাদু ওই স্কুলের সেক্রেটারি ছিল। সেই জন্যই তো আমার 3rd ক্লাস স্কুলে ভর্তি হয়েছিলাম। নয়তো কার বাপের সাথী ছিল অমন স্কুলে আমাকে ভর্তি করায়। তোর মতো আমারও একই অবস্থা জয়ন্তী। তোর মতো আমারও ক্যাবলা দাদু ছিল ওই স্কুলের প্রেসিডেন্ট। তাই তো তার অনুরোধে ওই ভাগাড়ে ভর্তি হয়েছিলাম। কি ভুলের ভুল দর্শ ভুল করেছি রে ভৈরবী। হায় রে আমার পোড়া কপাল রে, কেন ওই ভাগাড়ে ভর্তি হইলাম রে, কেন আবার ফেল করলাম রে। আহা, তুই চুপ কর ভৈরবী, তুই চুপ কর। এই প্রকাশ্য রাস্তায় যেভাবে নাটক করছিস, তাতে যে লোকে হাসবে, হাসুকে। আমি আরো জোরে জোরে কাঁদবো না। আর কেনে কেটে শরীর খারাপ করে কাজ নেই। চল এক কাজ করি, পড়াশোনা ছেড়ে দিয়ে নদীয়ার মায়াপুরে চলে যাই চল। যেখানে গিয়ে খোল করতা নিয়ে টিকিধারে বৈষ্ণবদের দলে ভিড়ে গিয়ে হরিনাম করি। হরিনাম? হ্যাঁ রে, এই কলিকালে হরিনামই শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ কর্ম। ভুল, ওই নেড়া চৈতন্য থাকতে আমি পারবো না। কালকে চল, মন মেজাজ যখন ভালো নেই, দিন কয়েক পুরী বেরিয়ে আসি। না, শুধু পুরী নয়, সেই সঙ্গে গয়ার কাশিতে গিয়ে হেডমিস্ট্রেস কুমকুম সেনের পুষ্পদুল দাহ করবো। তার সাথে পিন্নি চটকাবো। তার ভোজন করিয়ে বামুন বৈষ্ণবদের সেবা করবো, সেবা। চল চল। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল, তবু চন্দনের একটা সন্ধান পাওয়া গেল না। তার জন্য নিজের চাকরি হারিয়েছি, তার জন্য কত না কষ্ট সহ্য করেছি, তবু সে হতভাগেই আমার কথা ভুলে গেছে। কোথায় আছে, কি করছে, ফোন করে যদি জানাতো, আমি হয়তো নিয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম। না না, এই যুগে সবাই পর পর। কার কথা বলছো স্নেহলতা দি, কার কথা বলছো? হতভাগী চন্দনা, তার কি কোনো খোঁজ পেলে? না, মনে হয় সারা জীবন ধরে সন্ধান করলেও কিছুই হবে না। স্নেহলতা দি, তুমি হয়তো জানো না শতদল, চন্দনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তাকে কোনো দিন পর ভাবিনি। তাকে নিজের মনের মতো ভালোবাসি, কিন্তু আমিও তাকে খুঁজি, কিন্তু তার সন্ধান আমি পেলাম না। তুমি? হ্যাঁ, আমি চন্দনাকে আমি নিজের বোনের মতো ভালোবাসি, তাই পথে পথে ভিক্ষে করে তার খোঁজ আমি করছি। শতদল, যার বাড়িতে গিয়ে চন্দনার কথা বলি, তারা সবাই বলে চন্দনা বলে কোনো মেয়েকে তারা চেনে না, জানে না। তা হতে পারে শতদল, তাকে না চেনাই স্বাভাবিক। চন্দনা যে দিন দক্ষিণী মায়ের এক সাধারণ মেয়ে, তাই হয়তো তাকে কেউ চেনে না, জানে না। না স্নেহলতা দি, চন্দনা দিন দক্ষিণী ফাল্গুনী মায়ের সংসারে জন্মগ্রহণ করলেও সে সাধারণ মেয়ে নয়। সে রূপে
মতো অমন সুন্দর মেয়ে এই চাপাডাঙ্গায় নেই। ঠিক বলেছে সতদল, চন্দনাদের চাঁদনিয়াদের চন্দনা, তার সঙ্গে কারও তুলনা হয় না। যাবার সময় তোমায় বলে যাই সতদল, চন্দনার সন্ধান যতদিন না পাই ততদিন আমি তার সন্ধান করব। প্রয়োজন হলে আমি তার জন্য মরতেও প্রস্তুত সতদল, মরতেও প্রস্তুত। সত্যি মহুলতাদের অন্তরটা খুব সরল। কারোর দুঃখ কষ্ট দেখলে সইতে পারে না। আমাকে আমাকে বহুবার টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। এই সব এই পৃথিবীতে যারা একটু সুখ শান্তি পেতে চায় তাদের কেন এত দুঃখ দাও, তাদের কেন এত কষ্ট দাও, তারা কেন শুধু এত কাঁদে? কান্নার সাগরে সাঁতার কাটতে গিয়ে চন্দনা অতল তলে তলিয়ে গেছে। কেউ আর তাকে কখনোই খুঁজে পাবে না। তবে কি সে আর কখনোই ফিরে আসবে না? না, তা সম্ভব নয়। যার অস্তিত্ব একবার লোপ পেয়ে যায় সে আর কখনোই এ সংসারে ফিরে আসে না। আর ওদিকে হ্যাঁ হ্যাঁ, চন্দনার জন্যে তার বাবা মা বুক চাপড়ে কাঁদছে। কিন্তু না না, আমি তাদের কিছুতেই কাঁদতে দেব না। আমি তাদের কে কে আসে কে? আমি বাবু, আমি এক ভিখারি। ভিখারিনী? হ্যাঁ বাবু, আমার হাতে ভিক্ষা পাত্র দেখে তবু কি আপনি বুঝতে পারছেন না? আমার কাছে কি চান? করুণা। করুণা? হ্যাঁ বাবু, আমি শুধু ভিখারি নই, আমি যে বড় অভাবী। আমার সাজানো সংসারটা আজ শ্মশান হতে চলেছে। ছোট মেয়ে চন্দনা মনের দুঃখে ঘর ছাড়া চলছে। কেউ তার সন্ধান পায় না। বড় মেয়ে মনিকা গাড়ি দুর্ঘটনায় গুরুতর অসুস্থ। তার মানে তবে কি? হ্যাঁ বাবু, তার ব্রেনে খুব আঘাত লেগেছে। তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাই সে ডাক্তারখানায়। ডাক্তারখানায়? হ্যাঁ বাবু, ডাক্তার বাবুরা বলেছে সে নাকি কোনোদিনও ঠিকভাবে কথা বলতে পারবে না, দৃষ্টিশক্তিও ফিরে পাবে না কোনোদিন। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ বাবু, তাই আমি ডাক্তার বাবুদের হাতে পায়ে ধরে অনেক কেঁদেছিলাম। তাই তারা বলেছে তারা মনিকার ব্রেন আর চোখের অপারেশন করবে, কিন্তু অনেক টাকার দরকার। তাই আমি বাধ্য হয়ে। তা কত টাকা দরকার আপনার? দরকার তো অনেক, তবে আপনি যা দেবেন তাতেই আমি উপকৃত হব। এই নিন 50,000। কাছে আর নেই, থাকলে আরো দিতাম। সে কি বাবু, আরো দিতেন? হ্যাঁ দিতাম, জানি দুটা অপারেশন, এই 50,000 তো কিছুই নয়। আপনি মানুষ নয় বাবু, আপনি দেবতা বাবু, দেবতা। না, মানুষ, ঠিক আপনাদের মতো। বিশ্বাস হয় না বাবু, এ যুগে মানুষ এত করুণা করে না। থাক, আপনি আর দেরি করবেন না। আপনার যে বড় বিপদ, আপনি বাড়ি ফিরে যান। হ্যাঁ যাচ্ছি বাবু, তবে যাওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করবো। আপনার বাড়ি? আমার বাড়ি পাঞ্জাব মুলকের অমৃতসর। এখন আমি কলকাতার সুতা নদীতে থাকি। তবে কি কোনো চাকরি করেন? হ্যাঁ, না মানে কলকাতাকে আমি বড়ই ভালোবাসি কিনা, তাই বেড়াতে এসে এখানেই থেকে গেছি। বাবু, হ্যাঁ, আর কোনো কথা না বলে আপনি ফিরে যান। আর ওই টাকার বান্ডিলটা কাউকে দেখাবেন না। আর একটা কথা,
আমি যে আপনাকে এত টাকা দিয়েছি আর আমি যে কলকাতার সুতারাটিতে থাকি তা কিন্তু কাউকে জানাবেন না। কেন বাবু? বিশ্বাস নেই, উদ্বাস্তুরা হয়তো আমার কাছে এসে হাত পাতবে, ভিক্ষে চাইবে, আর তাদেরকে বিমুখ করলে সবাই আমার দুর্নাম করবে। ঠিক আছে বাবু, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা বাবু, আপনার নাম? ও, তাহলে আমার নামটাও জানতে চান? তাহলে শুনুন, আমার নাম জ্ঞান সেন। তাহলে চলি কেমন? নমস্তে। কি অদ্ভুত মানুষ, কি উদার প্রাণ! আমাকে একসঙ্গে এতগুলো টাকা সাহায্য করে গেল। কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না। ক্ষমা করে দেবেন ফাল্গুনী দেবী, আমি চন্দনাকে পরীক্ষায় বসতে দেইনি, তাকে টিসিও দিয়েছি। বিশ্বাস করুন, এজন্য আমি খুব অনুতপ্ত, আমি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি আপনার সংসারে এত অভাব, এত দুঃখ কষ্ট। এ কি আপনার হাতে ভিক্ষার পাত্র? হ্যাঁ নিশ্চয়ই, এছাড়া যে কোনো উপায় নেই, তাই আমি বাধ্য হয়ে। হ্যাঁ মাধুরী, এছাড়া তাকে আর বাঁচানোর কোনো উপায় নেই। অনেক টাকার প্রয়োজন, হাতে একটা কানা করিও নেই, তাই আমি বাধ্য হয়ে ভিক্ষায় বেরিয়েছি। আচ্ছা ফাল্গুনী দেবী, আপনার স্বামী কি করে? তিনি কি কোনো আয় উপার্জন করতে পারেন না? পারতেন নিশ্চয়, কিন্তু এখন আর পারেন না। আমার স্বামী ছিলেন একজন শ্রমিক। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় তিনি মানসিক অবসাদে মাস রাতের পাগলা গারদে তিনি দিন কাটাচ্ছেন। আপনি চুপ করুন মাসিমা, আপনার করুণ কাহিনী শুনলে চোখের জল বাধা মানে না। না মাধুরী, শান্ত হও মা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাদের চন্দনা যেন ঘরে ফিরে আসে, আমাদের মনিকা যেন সুস্থ হয়ে ওঠে। এছাড়া আমি আর কিছুই চাই না মাধুরী, কিছুই না। সত্যি ফাল্গুনী দেবী, আপনাকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই। বিশ্বাস করুন, আপনার বিপদে আমি খুব ব্যথিত। তাই যাওয়ার সময় একটা কথা বলে যাই, দয়া করে আগামীকাল আমার সঙ্গে একবার দেখা করবেন। আমার নিজস্ব অ্যাকাউন্ট থেকে নিঃস্বার্থে আপনাকে 1 লক্ষ টাকার চেক দিতে চাই। 1 লক্ষ টাকার চেক? এত কোনো উপকার? আমার এই দুঃসময়ে, আমার এই বিপদে কেউ যদি এভাবে না এগিয়ে আসে, এভাবে না সাহায্য করে, তাহলে যে মনিকাকে বাঁচাতে পারবো না। চন্দনাও চিরদিন নিরুদ্দেশ হয়ে থাকবে, ঠিক এইভাবেই শেষ হয়ে যাবে চাপাডাঙ্গার ফাল্গুনী মায়ের সংসার। এই দর্শক মন্ডলী, স্বাধীনতার এত বছর পরেও কেন ফাল্গুনী মায়ের সংসারের মতো বহু সংসার দারিদ্র্যের আগুনে ক্ষত বিক্ষত হয়ে যায়? পরিবর্তনের পর কত পরিবর্তন হচ্ছে দেশে, কিন্তু অভাবী মানুষের সংসারের পরিবর্তন হয় না কেন? তবে কি যুগ যুগ ধরে দিশেহারা মানুষের হাহাকার থামবে না? কেউ কি তাদের দিতে পারবে না একটু সুখ, একটু শান্তির ঠিকানা? থামো মাধুরী, থামো। কে দেবে তোমার এই প্রশ্নের জবাব? সমাজ সংসারটা যে আজ বোবা হয়ে গেছে। না না, আমার কারোর প্রতি মান অভিমান নেই, সবই আমার কপাল দোষ। আজ আমার কপাল দোষে আমার সংসারে আছড়ে পড়েছে কাল বৈশাখের ঝড়। শোনো মাধুরী, তুমি চন্দনাকে খোঁজার জন্য যে কষ্ট করেছো, তাদের ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। এছাড়া ঝুমুর, পুতুল, স্নেহলতা, শত
ওদেরও কোনো তুলনা নেই। ওরা সবাই যেন আমার সুখ দুঃখের অংশীদার। না না, ভুলবো না, কারো কথা আমি ভুলবো না। দাঁড়ান, আমিও বলছি দাঁড়ান। দাঁড়াবো? আমাকে বলছো? কেন? কেন দাঁড়াতে বলছি? তা এখনো বুঝতে পারছেন না? কি হয়েছে ভৈরবী? এভাবে ওনাকে কিসব বলছি? বলবে না? এ কি মামদোবাজি নাকি? উনি যা খুশি তাই করবেন? তার মানে? মানেটা অতি সহজ। জয়ন্তীর মানিব্যাগে 50,000 টাকা ছিল, সেই টাকা কেমমারি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আপনাকে সন্দেহ করেছি। আপনি নিশ্চয়ই টাকাগুলো হাতিয়ে নিয়েছেন। জয়ন্তী, না না, তোমরা কিসব বলছো মা? তোমাদের সঙ্গে এই তো আমার দেখা, আর তোমরা আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছ। না না, তুমি বিশ্বাস করো, আমি এসব কথা দুরাক্ষরে কিছুই জানি না। বটে, জানি না বললেই হবে, আপনি সব জানেন। দেখুন, কিছু লুকোবার চেষ্টা করবেন না, না হলে এই বয়সে জেলের ঘানি টানতে হবে। ভৈরবী, না না, কারো কথা কানে যাচ্ছে না, আমি বরং ঘরে যাই। কি যাচ্ছেন কোথায়? ঘরে, ঘরে যে আমার বড় বিপদ। বিপদের নিকুচি করেছে। ও, আপনি আপনার হাতে যেন এটা লুকোবার চেষ্টা করছেন। নিশ্চয় টাকার বান্ডিল। বলি, চুপ করে আছেন যে? বলুন, সত্যি করে বলুন। হ্যাঁ, সত্যি করেই বলছি, আমার হাতে তোমরা যা বলছো তাই। অর্থাৎ টাকার বান্ডিল? কই দেখি দেখি। এ কি? এ যে একেবারে 500 টাকার নোটের বান্ডিল। দেখ তো জয়ন্তী, এই টাকা তোর কিনা? হ্যাঁ, তাই তো। এই বান্ডিলটাই তো আমার চুরি যাওয়া সেই 500 টাকার নোটের বান্ডিল। কি বললে? হ্যাঁ, ঠিকই বলেছি। চিচি, এই বয়সে আপনি পথে ঘাটে ভিক্ষের নাম করে চুরি চামারি করছেন, নোংরা জগতে হাত পাকাচ্ছেন। আপনার লজ্জা করে না? ভগবান, উনি যে চন্দনার মা। আরে রাগ তো চন্দনা, চন্দনা কি আমাদের পিরিতের কুলু? ভৈরবী, তুই চুপ কর। বলুন, আপনাকে বাজারের মোড়ে ভিড়ের মধ্যে দেখেছিলাম, তখন কি আপনি? না না, দোহাই তোমাদের, মিথ্যে কথা বলো না। আমি ওই বাজারের দিকে কখনো যাইনি, আমি চুরি করিনি। তাহলে এত টাকা পেলেন কোথায়? কোথায় আর পাবো? এক দয়ালু বাবু আমার অবস্থার কথা শুনে আমাকে এতগুলো টাকা সাহায্য করেছে। সাহায্য? এই যুগে যে মানুষ এত টাকা দিয়ে সাহায্য করে, কথাটা নিছক গল্প ছাড়ার কিছুই নয়। গল্প অনেক সময় সত্যি হয়। পৃথিবীতে সবাই অমানুষ নয়, সবার মন পাথরের মতো শক্ত হয় না। থাক, তোর লেকচার বন্ধ কর, নিজের চরকায় তেল দে, পরের কথায় নাক গলাস না। ভৈরবী, ভৈরবী কোনো অন্যায় বলেনি মাধুরী। বলি, সিনেমা নাটকের মতো আর সিন ক্রিয়েট করিস না। না না, তোমরা মাথা গরম করো না, বিশ্বাস করো মা, ওই টাকা তোমাদের কারণ না। বৃদ্ধা তোমরা আমাকে পুলিশে দেবো। হ্যাঁ, পকেট মার ডাকুকে কখনো এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়, পুলিশে দেবো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ। খবরদার, পুনরায় পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে আমি তোমাদের কঠোর শাস্তি দেব। What? Yes, I am a man, but you are woman. কথাটা খেয়াল থাকে যেন। আপনি বুঝি? হ্যাঁ, আমি জ্ঞান সিং, এই কলিযুগের কালীয় নাগ। দুষ্টের দমন আর শিষ্টের পালনই আমার ধর্ম। তাই আমি বলতে চাই, কি? এই গরিব দুঃখিনী মাকে সন্দেহ করে পুলিশে দেবেন না। ওই 50,000 টাকার বান্ডিল আমি ওনাকে সাহায্য করেছি। না, এ কথা আমরা বিশ্বাস করি না। ওটে, তাহলে কি করতে চান আপনারা? আমরা ওনাকে থানায় দেবো। থানায়? হ্যাঁ হ্যাঁ, থানায়। হুঁশিয়ার, এতে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। What? রিয়েলি, বেশি বাড়াবাড়ি করলে। না না, দোহাই আপনার বাবু, রাগের মাথায় আপনি এসব কিছুই করবেন না। আমাকে যখন ওরা থানায় তুলে দিতে চাইছে,
থানায় যাব। এসব আপনি কিসব বলছেন মাসিমা? হ্যাঁ মাধুরী, আমি দারোগা বাবুকে নির্মম সত্যি কথাটা বলবো। আমার অসহায় অবস্থার কথা তাকে জানিয়ে বলবো। তবুও কি দারোগা হবে না? তবুও কি তিনি আমায় ছেড়ে দেবেন না? না না না, বাবু, আপনি যা সহজ সরল ভাবে ভাবছেন তা কিন্তু আসলে নয় মাইজি। ঘরে যান। কিন্তু কোনো কিন্তু নয়, আপনাকে যে বাধা দিতে আসবে তাকে আমি শাস্তি দেব। আচ্ছা, তাই হোক বাবু, ঈশ্বর আপনার সহায় হোক। এসো মাধুরী, চলুন মাসিমা। দাঁড়ান মাইজি, এই যে পটের বিবি সাহেবরা, ওনার 50,000 টাকার বান্ডিল ওনাকে ফিরিয়ে দিন। নিয়ে নেব? অফকোর্স দিন বলছি, ফিরিয়ে দিন, না হলে এই পিস্তলের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবেন। আমি 1 2 3 বলবো, তারই মধ্যে আমার নির্দেশ পালন না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। 1 2। আপনার টাকার বান্ডিল। চাপাডাঙ্গা স্কুল থেকে আমরা টিসি নিয়েছি। ভেবেছিলাম মাথারো দাগার মিশন স্কুলে ভর্তি হব, কিন্তু ছমাসা বিফলে গেল। এখন কি করি ভৈরবী? আসামিদের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ 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 পুলিশ! চুপ! না চুপ করলে তোমাদের মৃত্যু অবধারিত। জয়ন্তী সেনগুপ্ত। কি আশ্চর্য! আপনি আমার পুরো নাম কি করে জানলেন জ্ঞানতি? যেমন করেই হোক জেনেছি, মিস সেনগুপ্ত। আপনি নিশ্চয়ই ওই ছদ্মবেশী গুন্ডা। গুন্ডা? হ্যাঁ হ্যাঁ, আমি গুন্ডা। সুতরাং আমার সঙ্গে চালাকি করতে আসবেন না মিস ভৈরবী ব্যানার্জি, নইলে আপনাদের সম্মুখে যে বড় বিপদ। জানিস ভৈরবী, ওই ছদ্মবেশীকে আমি চিনতে পেরেছি। কি বললেন? হ্যাঁ, আমি বলতে চাই আপনি জ্ঞানতি নন। আপনি মানে তুই চন্দনা? না, আমি চন্দনা নই। চন্দনা জীবনের মতো হারিয়ে গেছে। আমি জ্ঞান সিং, পাঞ্জাব মুলুকে আমার বাড়ি। আপনাদের চিনতে কোথাও ভুল হয়েছে। না না, আমি আসি। জয়ন্তী, তুই ঠিক বলেছিস। ওর কণ্ঠস্বরটা ঠিক চন্দনারই মতো। কোথায় পালিয়ে যাচ্ছিস চন্দনা? তুই ভেবেছিস তুই আমাদের চোখে ফাঁকি দিবি? না, তা হবে না। আমরা তোকে জেলে পুরবো। না! জয়ন্তী! রক্তটা তো সারা শরীর ভেসে যাচ্ছে। জয়ন্তী! কি করলাম আমি? খুন? না না, এখান থেকে পালাতেই হবে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে যখন অসৎ পথে নেমেছি, তখন আর খুনটা কিসে? না না, ও সহ্য হচ্ছে না। আমাকে আমাকে তুই ডাক্তারখানায় নিয়ে চল ভৈরবী। পারিস তো? থানায় খবর দিই। একবারে কি বলি? পুলিশ পুলিশ! অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স! এ তুমি কি বললে স্নেহলতা? হ্যাঁ দিদিমণি, রাগের মাথায় চন্দনা ভৈরবীকে খুন করেছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো ফাঁসি অবধারিত। ভেবেছিলাম চন্দনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব। জীবনে সে প্রতিষ্ঠিত হবে। দিদিমণি, কথায় বলে মানুষ গড়ে বিধাতা ভাঙে। এক্ষেত্রেও তাই ঘটলো। চন্দনাকে নিয়ে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু মুহূর্তের ঘটনায় সব যেন ওলট পালট হয়ে গেল। স্নেহলতা, আচ্ছা দিদিমণি, চন্দনাকে কি কোনোভাবে রক্ষা করা যাবে না? তা কি করে সম্ভব স্নেহলতা? আইন যে আইনের পথে চলে। দিদিমণি, হ্যাঁ, তবে ঘটনাটা যদি আগে জানতে পারতাম তাহলে
চেষ্টা করে দেখতাম কিভাবে তাকে আইনের মারপ্যাচ থেকে রক্ষা করা যেত। কিন্তু এখন যে জল অনেক দূর গড়িয়ে গেছে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা